নয়। ৩১ দফা তো কিন্তু আমরা জানেন যে ৫ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে পতন হয়েছে এবং এই সরকার যে খুনি হাসিনা তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার পরবর্তীতে আমাদের এই ৩১ দফার বিষয়টি কিন্তু তার পরবর্তীতে আমাদের উপস্থাপন হয়নি। আপনারা আমার পূর্ববর্তী মতো বলেছেন যে এটা আপনারা জেনেছেন যে ২০১৬ সালের আমাদের ১৭ এপ্রিল আমাদের 2030 ভিশনের আপনারা দেখেছেন যে সেই রাজধানীর একটি 5 স্টার হোটেলে সেখানে আমাদের বেগম খালেদা জিয়া সেই আমাদের 2030 ভিশন ঘোষণা করেছিলেন। তারপরে সেটা সংশোধন করে আবার ২৭ দফা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছেন যে এটারও সংযোজন বিয়োজন এবং আমাদের এটাকে আরো এবং দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এটাকে আমাদের সম্ভাবনা বিরোধী দল যারা আছে, যারা এই গণতান্ত্রিক মানে আন্দোলনে রাজপথে ছিল, তাদের সাথে আলোচনা করে শুধু এটা বিএনপির ৩১ দফা নয়, সেই তাদের সাথে আলোচনা করে সেটা আরো সমর্পিত করার জন্য জনগণের কল্যাণে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সেই ৩১ দফা সেটা প্রণয়ন করা হয়েছে। এটা আপনারা জানেন যে গত 2024-এর 25শে জুলাই সেখানে চূড়ান্তভাবে সেই ৩১ দফা আপনারা জানেন যে গুলশানের আমরা একটি হোটেলে সেখানে করা হয়েছিল, সেখানে সেটা উপস্থাপন করা হয়েছিল। আপনারা জানেন সেই লেকশোর হোটেলে সেখানে উপস্থাপন করা হয়েছিল সেই ৩১ দফা। সেই ৩১ দফার মধ্যে কিন্তু ৩১ দফার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তির সনদ এবং বাংলাদেশের যে গণতন্ত্রের এবং মুক্তির এবং জনগণের কথা নিহিত রয়েছে। এটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার ৩১ দফার রূপরেখা এবং রাষ্ট্র সংস্কারের কোনো রূপরেখা তারা কেউ দিতে পারেনি। সেটাই প্রথম আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনা করে সেই ৩১ দফা তিনি প্রণয়ন করেছেন। এবং এটাই কিন্তু চূড়ান্ত না যে ৩১ দফাই শেষ, তা নয়। সেটা কিন্তু আরও এটা মডিফাই করে আরও মানে সংযোজন করে আবার যদি আরও প্রয়োজন আরও সংযোজন হতে পারে, সংযোজন হতে পারে দেশের বৃহত্তর স্বার্থে। এবং দেখেছেন যে এটা জবাবদিহিতা এবং রাষ্ট্রের দায়বদ্ধতা জবাবদিহিতার বিষয়। এবং সেখানে দেখেছেন যে রাষ্ট্রের যে মানে কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে এবং বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে এবং প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী পরপর দুবারে বেশি থাকতে পারবেন না, জাতীয় সরকার কথা উল্লেখ রয়েছে। আপনি দেখেছেন মানে মোটা দাগে যেটি বলা হয়েছে, যেটা সংসদের আমার জাতীয় সংসদের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা কিন্তু অতীতে কেউ সেভাবে উল্লেখ করেনি। সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার অবশ্যই আপনারা পড়েছেন। এটা আপনার মনোযোগ দিয়ে যদি পড়েন ৩১ দফা যদি সেটা শুধু আমাদের কথার মধ্যে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে যদি বাস্তবায়ন করা হয়, যে আমরা তো এটা অনেক আগেই করেছি। বর্তমান সরকার বলছেন যে বিচার এবং সংস্কার না করে তারা নির্বাচন করবেন না। তো বিচার সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে, এটা তো অনন্তকাল চলবে। এটা তো আর এটা তো নির্দিষ্ট কোনো সময়কে বেঁধে দিয়ে আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না। নির্বাচন তো মানুষের যে দাবি, যে দীর্ঘদিন চলবে, এই নির্বাচনের জন্যই আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ৭০-এর নির্বাচনে। পরবর্তীতে যদি সে আমাদের দেশে তখন পাকিস্তানের যদি সেখানে আমাদের মেনে নিত, সেই পারতো, তাই না? তো সেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি। আজকে সেই নির্বাচন বন্ধ রেখে মানুষ ভোট দিতে পারেনি। এই তরুণ প্রজন্ম যারা এখন বয়স ৩০-৩৫ হয়েছে, তারা যখন নির্বাচন যেই সরকার ক্ষমতা আসার পর থেকে তারা ভোট দিতে পারেনি। ২০০৮ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে ২০২৫ কত বছর হলো? এই বছরে যে এই তরুণরা, এই যুবকরা, তারা ভোট থেকে বঞ্চিত হয়েছে। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা প্রতিজ্ঞা রয়েছে এই দেশের জনগণ। এই ৩টা নির্বাচন হয়েছে, যে নির্বাচন মানে দেশীয় আন্তর্জাতিকভাবে চরমভাবে গৃহীত হয়েছে এবং এটা একতরফা নির্বাচন। সবাই আপনারা জানেন যে কি নির্বাচন নির্বাচন করেছে। ২০১৪ সালের নির্বাচন দেখেছি যে ১৫৪টি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালে মানে দেখেছি বিশ্বব্যাপী সেটা হয়েছে, মানে প্রচার হয়েছে। এবং ২০২৪ সালের নির্বাচনে আমি আর দামি
তা নিশ্চয়ই আপনারা জানেন সেই নির্বাচন জনগণ ছিল না, যার কারণে জনগণের মধ্যে এটা তো 2 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার ফেসিস্ট স্বৈরাচার এই দানবীয় সরকার মাফিয়া সরকারের পতন হয় নাই। দীর্ঘ 16 বছরের যে আন্দোলন বিএনপি এবং আমাদের যে জোটের যে আন্দোলন, এই আন্দোলনের যে মানুষের মধ্যে যে ক্ষোভ দুঃখ বেদনা, যে অন্যায় নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা দুর্নীতি লুটপাট, একটা দেশকে মানে দেশের যে মানে সামগ্রিক পরিস্থিতিতে কোন জায়গায় নিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ সমস্ত কিছুই দলীয়করণ করে ফেলে, পুরো দেশটাই ফেলেছিল। মানে দাঁড় খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন যে অর্থনৈতিকভাবে দেশকে মানে পঙ্গু করা, মানে এখনো ঠিক আছে। অবাক মনে হয় যে আল্লাহর বিশেষ রহমত ছাড়া যে দেশের 27 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে, এটা আমার কথা না, এটা বংশ জাতীয় পত্রিকা আমরা দেখি যে এসছে, সমস্ত সে সার্ভে রিপোর্ট বেরিয়ে আসছে এটা। এবং সেই 16 বছরে প্রতি বছর 15 বিলিয়ন ডলার, 15 বিলিয়ন ডলার তারা পাচার করেছে। এবং দেখেছি 18 লক্ষ কোটি বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা এই দেশের সম্পদ তারা লুটপাট করেছে। এবং আমরা দেখেছি কদিন আগে দেখলাম পত্রিকায়, জাতীয় পত্রিকায় দেখেছি যে ঋণ খেলাপি আছে 6 লক্ষ কোটি টাকার বেশি মানে রয়েছে ঋণ খেলাপি। এছাড়া কারা? সব আওয়ামী লীগের হোমরা চোমরারা, তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ নীতি নিয়ম ভেঙে, সম্পূর্ণ একতরফাভাবে ভুয়া কাগজপত্র দিয়ে করা হয়েছে। দেশকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল? এক এস আলমই তার নিয়ে গেছে মানে 30,000 কোটি টাকা একবার ইসলামী ব্যাংক থেকে। আবার দেখেছি দরবেশ, আমরা দরবেশ নামে যে আমাদের সামারের প্রমাণ, সেও দেখেছি 22,000 কোটি টাকা নিয়েছে জনতা ব্যাংক থেকে। এইভাবে দেখি আশ্রয় পত্রিকায় দেখলাম যে নিক্সন পরিবারে তার স্ত্রীর অ্যাকাউন্টে পাওয়া গেছে 3,100 কত কোটি টাকা। তারপরে দেখেছেন যে হেনরি যে আমাদের সিরাজগঞ্জ 2 আসনে যে মহিলা এমপি ছিল, তারও 4,000 কোটি টাকার হিসাব পাওয়া গিয়েছে। আমরা দেখেছেন যে নসরুল হামিদ বিপু, ওই যে আমাদের ছিল অর্থ প্রতিমন্ত্রী ছিল, আর এই আমাদের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছিল, তার অ্যাকাউন্টে দেখা গেছে যে মানে 68টি অ্যাকাউন্টের মধ্যে তার দেখা গেছে 3,500 কোটি টাকার লেনদেন। শুধু মানে সেটা কতটুকু অবৈধভাবে করে, এরকম হাজার হাজার প্রতিদিন পত্রিকা আমরা খুললেই দেখি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের পরিবার। এবং রূপপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা জানেন সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে শেখ হাসিনা নিয়েছে আমরা যে 75,000 কোটি টাকা। এটা পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতির লুটপাট করেছে। এই লুটপাট করে দেশে ধ্বংস করছে। এবং এই যদি আজকে রাজনৈতিক দলগুলি সক্রিয় সচেতন না হয়, জনগণ সচেতন না হয়, তাহলে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আবার কোনো ফ্যাসিস্ট সরকার, কোন স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার এবং কোনো মৌলবাদ সরকার যেন বাংলাদেশে আর মাথা ছাড়াতে উঠতে না পারে। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং গণতন্ত্রের যে এই যে 5ই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, এবং আজকে এই সরকার, ওই জনগণের সরকার, এই সরকারকে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। তাদেরকে বুঝতে হবে জনগণ কি চায়। জনগণ এই স্টেক হোল্ডার, সংবিধানের সাথে অনুচ্ছেদে এই রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ। তাই জনগণের সরকার জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনতিবিলম্বে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইনক্লুসিভ ক্রেডিবিলিটি ইলেকশন, আন্তর্জাতিক মানের নির্দলীয় দেশের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের বাইরে চলে। নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না, এখনো সিন্ডিকেটের দৌরাত্ম আমরা দেখতে পাচ্ছি, এখনো সেই সরকারের প্রপোজিত দোসররা, সেই দালালরা এখনো প্রশাসনের বিভিন্ন কি পয়েন্টে গাপটি মেরে বসে আছে। তাদেরকে রেখে সংস্কার কি করা সম্ভব? তাই সংস্কার তো আমরা দিয়েছি, এই সংস্কারের সেইগুলো দৃশ্যমান আমরা দেখতে চাই যে নির্বাচনের একটি দিনক্ষণ তারিখ ঠিক করে এই বছরের শেষে আগামী বছরের প্রথম নির্বাচন হবে, কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না। সুনির্দিষ্ট দিন তারিখ ক্ষণ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে হবে, নাহলে জনগণের মধ্যে সন্দেহ সংশয় দানা বাঁধা শুরু করেছে। আবার যদি জনগণ রাস্তায় নামতে হয়, যেটা দুর্ভাগ্য হবে, আমাদের জন্য দুঃখজনক হবে। তা আশা করব এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে অবিলম্বে। জনগণ কি চায়, জনগণের পালস বুঝে জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মানে আবার চক্রান্ত ষড়যন্ত্র করে যেন দেশের স্বার্থ, দেশের এই অর্জনকে তারা ব্যর্থ করতে না হয়। শহীদের রক্ত, আবু সাইদ থেকে শুরু করে যারা 1,500 2,000-এর মতো জীবন দিয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়। তাই 31 দফা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার
আর কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার, আর কোনো মৌলবাদ সরকার, আর কোনো অবৈধ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো সুযোগ হবে না।